নমস্কার, কেমন আছেন সবাই? আমার প্রোফাইলে সবাইকে স্বাগত জানাই। আমরা বেলুড় মঠ গেছিলাম দক্ষিণেশ্বর যাওয়ার পরে। সেই জন্য আমরা মা ভবতারিণীর ঘাট দক্ষিণেশ্বর থেকে লঞ্চে করে আমরা গেছিলাম বেলুড় মঠ লঞ্চ ঘাটে প্রথমে। প্রথমত বলে রাখি, এই দক্ষিণেশ্বর মা ভবতারিণী ঘাট থেকে বেলুড় মঠ লঞ্চ ঘাটটার ডিস্টেন্স প্রায় অনেকটাই। মানে আপনাদের লঞ্চে করে যেতেও প্রায় 25 থেকে 35 মিনিটের সময় লেগে যায়। এতটা সময় যে আপনি গঙ্গা বক্ষের উপর দিয়ে যাবেন, আপনি গঙ্গা মায়ের সৌন্দর্য দেখতে দেখতে কখন যে সময়টা শেষ হয়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন না। অপরূপ সুন্দর লাগে দৃশ্যটা দেখতে। মা গঙ্গার ওপর দিয়ে লঞ্চে করে আপনারা যখন যাবেন, মা গঙ্গার তো একরকম সৌন্দর্য অনুভব করবেনই। তার মধ্যে গঙ্গার জলের ঢেউয়ের শব্দ যেন আপনাকে মন্ত্রমুগ্ধ করে তুলবে। লঞ্চ করে যেতে যেতে আর একটা জিনিস দেখা যায়, আমাদের কলকাতার অন্যতম ঐতিহ্য সম্পন্ন সেতু, বিদ্যাসাগর সেতু, যাকে আমরা বালি ব্রিজও বলে থাকি। এই ব্রিজটা সম্পূর্ণ কলকাতার সাথে হাওড়ার একটা সুসম্পন্ন যোগাযোগ স্থাপন করে এখনো বজায় রেখেছে। এই ব্রিজটার জন্যই সম্পূর্ণ কলকাতার সঙ্গে হাওড়ার যোগাযোগটা অনেকটা সহজ হয়ে উঠেছে। সত্যি আমাদের কলকাতায় অপরূপ সৌন্দর্য সম্পন্ন এবং ঐতিহ্য বহন করার মতো প্রচুর জিনিস রয়েছে। প্রথমত বলে রাখি, যেহেতু আমরা লঞ্চ ঘাট পার করে গেছিলাম, সেই জন্য আমাদের পার হেড এক একজনার 18 টাকা করে লঞ্চের ভাড়া লেগেছিল। আপনারা কিন্তু চাইলে ট্রেনেও যেতে পারেন। সেক্ষেত্রে আপনাদের বেলুড় মঠ স্টেশনে নামতে হবে, অন্যথা আপনারা হাওড়া স্টেশনে নেমে সেখান থেকে অটো করেও আসতে পারেন বেলুড় মঠ। তাছাড়াও ধর্মতলা দিয়ে আসতে চাইলেও ওখান থেকে বেলুড় মঠ যাওয়ার জন্য অনেক বাস ছাড়ে, তো আপনারা বাসে করেও বেলুড় মঠে আসতে পারেন। সেক্ষেত্রে আপনাদের যেখানে বাস নামাবে ঠিক তার উল্টো দিকেই আপনার বেলুড় মঠে ভিতরে যাওয়ার রাস্তাটা আপনারা দেখতে পারবেন। আর বেলুড় মঠ হচ্ছে আমাদের ভারতে, সম্পূর্ণ ভারতের মধ্যেও অন্যতম এক পর্যটন কেন্দ্র হিসেবেও বলা যেতে পারে। আর যদি মনে করেন সম্পূর্ণ নিজেদের ভেহিকেলস নিয়ে আসতে চান, সেক্ষেত্রেও আপনারা আসতেই পারেন, কারণ বেলুড় মঠেও একটা পার্কিং জোন আছে বেলুড় মঠ মন্দির থেকে মাত্র 300 মিটারের মধ্যেই। এবার আসি বেলুড় মঠ কখন খোলা থাকে। বেলুড় মঠ কিন্তু সকাল 6:30 থেকে 11টা অবধি খোলা থাকে। তারপর আবার মঠটি বন্ধ হয়ে যায়। আবার পুনরায় বিকেলবেলায় খোলা হয়, ঠিক বিকেল 4টের সময় খোলা হয় এবং রাত্রি 9টা অবধি খোলা থাকে। বেলুড় মঠ গেলে আপনি যেটা প্রথমে অনুভব করতে পারবেন, সেটা এক প্রকারের শান্তি। আপনার মনে যতই দুঃখ, গ্লানি, ক্লান্তি থাকুক না কেন, আপনি যখনই বেলুড় মঠের মন্দির চত্বরের ভিতরে প্রবেশ করে যাবেন, ঠিক যেন আপনার মনে এক প্রকার শান্তি চলে আসবে। আর চারিদিকে নিস্তব্ধতা আপনাকে এক প্রকার শান্তির ভাসমান সাগরে যেন বয়ে নিয়ে যাবে। বেলুড় মঠে প্রবেশ করার পরেই কিছুটা গিয়ে আপনারা বাঁদিকে একটা মিউজিয়াম দেখতে পারবেন। সেখানে আপনারা রামকৃষ্ণদেব, মা সারদা এবং স্বামী বিবেকানন্দের
ব্যতীত বিভিন্ন জিনিসপত্র সেই মিউজিয়ামে রাখা আছে। আপনারা দেখতে পারবেন, চাইলেই মিউজিয়ামটা একবার অবশ্যই ভিজিট করতে পারেন। দক্ষিণেশ্বর থেকে যদি লঞ্চে করে বেলুড় মঠ লঞ্চঘাট পর্যন্ত যান, সেক্ষেত্রে দেখতে পারবেন বেলুড় মঠের মন্দিরটা লঞ্চ থেকেই প্রথমে। এটা কিন্তু একটা খুব ভালো লাগা যে আপনি মন্দিরে প্রবেশ করার আগেই কিন্তু আপনি মন্দিরটা সম্পূর্ণ দেখতে পারবেন। আর এই যে গঙ্গার ঘাটে না বহু ছোট ছোট ছেলেরা স্নান করবে, এবং আপনি যেই লঞ্চে যাবেন সেই লঞ্চ থেকেই তারা এক প্রকার ওপরে উঠে আবার ঝাঁপ দেবে। এই ব্যাপারগুলো অনেকটা রোমাঞ্চকর বা রহস্যজনক লাগে যে কি করে ওরা পারে চলন্ত লঞ্চের ওপর উঠে আবার কি সুন্দর ঝাঁপ দিয়ে দেয়। একদিকে ছোটবেলার সেই ভালো লাগা বিভিন্ন রকম দিকগুলো, আর ওদের দেখলে এক প্রকার মুখে হাসিও ফুটে ওঠে। খুবই ভালো লাগে এই বাচ্চাদের ছোট ছোট অ্যাক্টিভিটিগুলো দেখলে। আমাদের পক্ষে হয়তো করা সম্ভব নয়, কিন্তু হয়তো ওদের প্র্যাকটিস হয়ে গেছে, হয়তো ওরা রোজই করে, তাই জন্যই এত সুন্দর ওরা এক্সপার্ট। এই গঙ্গায় সাঁতার কাটা থেকে শুরু করে চলন্ত লঞ্চের ওপর উঠে আবার ঝাঁপ দেওয়া বলুন। আর মিউজিয়ামে ভিজিট করতে হলে কিন্তু 10 টাকা করে এন্ট্রি ফি আছে। মন্দির প্রাঙ্গণের মেন গেটের বাইরে আপনার সুলভ শৌচালয়েরও ব্যবস্থা আছে। এছাড়াও মন্দির প্রাঙ্গণে জুতো পরে প্রবেশ না করাই ভালো। সেক্ষেত্রে মন্দিরের গেটের বাইরে বিনামূল্যে জুতো রাখার কাউন্টারও আছে। আপনারা চাইলে ওখানেও জুতো রাখতে পারেন। এবার অনেকে দেখেছি জুতো পরে ভিতরে যায়, মন্দিরের ভিতরে তো জুতো পরে ঢোকা যায় না, কিন্তু আশেপাশের মাঠ প্রাঙ্গণে জুতো পরেই থাকে। সেক্ষেত্রে মন্দিরে ঢোকার আগে তারা মাঠের কোনো এক সাইডে জুতোটা খুলে রাখে। আমরাও কিন্তু ঠিক তাই করেছিলাম, কারণ আপনি যদি একবার জুতো জমা দিয়ে দেন, সেক্ষেত্রে মন্দির থেকে বেরোনোর পর মানে মন্দির প্রাঙ্গণ থেকে বেরোনোর পরই কিন্তু জুতোটা পাবেন। সেক্ষেত্রে আমি বলবো জুতোটা পরেই ভিতরে যেতে পারেন। মন্দিরের ভিতরে তো আর জুতো পরে প্রবেশ করতে পারবেন না, কিন্তু আশেপাশের মাঠ প্রাঙ্গণে আপনারা জুতোটা পরে ঘুরতেই পারেন, কোনো সমস্যা নেই। মন্দির প্রাঙ্গণের মেন গেটটা দিয়ে ঢুকলে আপনারা ঠিক সুলভ শৌচালয়ের পাশে একটা অনুসন্ধান কেন্দ্র দেখতে পারবেন। সেখানে আপনাদের কোনো কোয়ারিজ থাকলে জিজ্ঞেস করতে পারেন, অথবা কোনো প্রকার বই কিনতে চাইলে সেখান থেকে কিনতেই পারেন। আমরা কিন্তু পিছনের গেটটা দিয়ে ঢুকেছিলাম। আমি ভিডিওর শেষের দিকে আপনাদের সামনের গেটটা দেখাবো। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সবথেকে প্রধান এবং প্রিয় শিষ্য স্বামী বিবেকানন্দ কিন্তু এই বেলুড় মঠ প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরের নকশা করেছিলেন স্বামী বিজ্ঞানানন্দ। 1897 সালের শুরুতে স্বামী বিবেকানন্দ তার পাশ্চাত্য শিষ্যদের নিয়ে একটা ছোট দল গঠন করে কলকাতার এই বরানগরে আসেন, এবং তার দ্বারা দুটি মঠ প্রতিষ্ঠিত হয়। একটি এই বেলুড়ে, আরেকটি হিমালয়ের চম্পাবত জেলার উত্তরাখণ্ডে, যা অদ্বৈত আশ্রম নামেও পরিচিত। হুগলির তীরে এই বেলুড় মঠে 16 হেক্টর মানে 40 একর জমির ওপরে এই মঠটি প্রতিষ্ঠিত, যা রামকৃষ্ণদেব, সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দকে উৎসর্গ করা এই মন্দির, যেখানে তাদের ধ্বংসাবশেষ রয়েছে, এবং রামকৃষ্ণ আদেশের এটি হচ্ছে প্রধান মঠ। বেলুড় মঠের এই মন্দিরটি বিভিন্ন সম্প্রদায়ের সংমিশ্রণে সংগঠিত হয়েছে। আর মূল মন্দিরের এই যে দরজাটি, এটা বৌদ্ধ সম্প্রদায়ের আদতে তৈরি করা হয়েছে। বিভিন্ন মন্দিরের বিভিন্ন জায়গা বিভিন্ন সম্প্রদায়কে উদ্দেশ্য করে করা হয়েছে। আর এই যে গঙ্গা বক্ষ, মা সারদা দেবীর গঙ্গা তো খুব পছন্দ ছিল, তাই গঙ্গার দিকে মুখ করেই তার মন্দিরটা গঠিত হয়েছে। আপনারা চাইলে পুরো একটা দিন বেলুড় মঠে কাটাতেই পারেন। সেখানে এতটাই শান্তি অনুভব হবে, কখন যে আপনার দিন চলে যাবে আপনি জানবেনও না।
এবার আসি সন্ধ্যা আরতি বা সকালে আরতির কথায়। যদি আপনারা বাইরে থেকে সন্ধ্যা আরতি বা সকালে আরতি দেখতে চান, সেক্ষেত্রে মাঠের মধ্যে দেখবেন একটা বড় স্ক্রিন লাগানো আছে, বা মেন গেটের বাইরেও একটা স্ক্রিন লাগানো আছে, সেখানে আপনারা দেখতেই পারেন। পুরো এই হুগলি নদীর তীরে গঠিত বেলুড় মঠে এলে আপনাদের মন এত ভালো হয়ে যাবে যে বলার মতো নয়। আপনারা পুরোটা দিন কিভাবে যে কাটিয়ে ফেলবেন বুঝতেই পারবেন না। আর বেলুড় মঠের একটা অন্যরকম ঐতিহ্য আছে আমাদের কাছে, সেটা আমরা সবাই জানি। তারপরে দেখছিলাম এই গাছের মধ্যে, প্রতিটা গাছে ওখানের কাঠবিড়ালিরা রয়েছে এবং তারা খুব সুন্দরভাবে খেলা করছিল, তাই ভিডিওটা তুলে নিলাম। দেখুন সূর্যাস্তর সময় হয়ে এসছে প্রায়, কি ভালো লাগছে মেন মন্দিরটা দেখতে। এবার আসি প্রসাদ গ্রহণ করবেন কি করে বা ভোগ গ্রহণ করবেন কি করে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের সকাল 9:30 থেকে 10:30টার মধ্যে পৌঁছে যেতে হবে। 9:30 থেকে 10:30 বললেও আমি বলবো 10টা 10-15-র মধ্যে পৌঁছে যাবেন, কারণ কুপন কিন্তু খুব লিমিটেড থাকে। সেক্ষেত্রে যদি কুপন ফুরিয়ে যায় তাহলে কিন্তু আপনি পাবেন না। আর বেলুড় মঠে সবাই প্রসাদ গ্রহণ করার জন্য আগ্রহী থাকে, তাই কখন প্রসাদ গ্রহণের কুপন শেষ হয়ে যাবে তো বলা যায় না। যতটা পারবেন আগে যাবেন। মেন মন্দিরের পাশে দেখবেন ডান দিকে লেখা থাকবে যে মাঠ অফিস। ঠিক এই রাস্তাটা ধরেই আপনাকে সোজা যেতে হবে পিছনে। ওখানে গেলেই আপনি দেখবেন লেখা রয়েছে ওয়েটো অফিস। এই যে ঠিক এই বোর্ডটার ডান দিকে ঢুকেই অফিস, এবং সেখান থেকে আপনাকে কুপন কাটতে হবে। কুপনের জন্য স্পেশাল কোনো মূল্য ধার্য করা নেই। আপনার যা পছন্দ আপনি ডোনেশন হিসেবে দিয়ে কাটবেন। তারপর লেখা থাকবে ওয়ে টু প্রসাদ হল। সেখান থেকে যাবেন, গিয়ে বিশাল বড় এই বিল্ডিংটাতে আপনাকে প্রসাদ খাওয়ানো হবে, এবং এখানকার ব্যবস্থা খুবই ভালো। একসাথে প্রচুর মানুষ বসে প্রসাদ খেতে পারবে এবং খুবই পরিষ্কার। আপনি এই বড় বিল্ডিংটার এখান থেকেই মা সারদা ভবনের এখানে ভিতরে প্রবেশ করবেন, করে আপনি প্রসাদ গ্রহণ করবেন। এবং প্রসাদে অনেক কিছুই দেওয়া হয়, এক এক দিন এক এক রকম মেনু থাকে আমি যা শুনলাম। আমি বলবো যতটুকু আপনারা খেতে পারবেন ঠিক ততটুকুই নেবেন, বেকার ওয়েস্ট করবেন না। যদি মনে করেন বাড়িতে নিয়ে যাবেন সেক্ষেত্রে আপনাদের একটা এক্সট্রা কুপন কাটতে হবে। আর টিফিন কারি বা কোনো কিছু ক্যারি করার মতো প্রসাদ আপনাকে জিনিস নিয়ে আসতে হবে, কারণ এখান থেকে পার্সেলের কোনো ব্যবস্থা নেই। প্রসাদ গ্রহণের পর বেরিয়ে দেখবেন পানীয় জল এবং হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে। সেখান থেকে হাত ধুয়ে এবং পানীয় জল গ্রহণ করে ওই সোজা পিছনের গেট দিয়ে বেরিয়ে যেতে হবে, কারণ খাওয়ানো কিন্তু শুরু করা হয় 11:30 থেকে। লাইন পরে 11টা থেকে, শুরু করা হয় 11:30 থেকে। আর মেন মন্দির কিন্তু 11:30 বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা যদি কেউ জুতো জমা দিয়েও থাকেন, প্রসাদ গ্রহণের আগে কিন্তু জুতো নিয়ে আসবেন। আর এই যে বলেছিলাম মেন গেটটা দেখাবো, এটা মেন গেট। আর এই যে পাশের স্ক্রিনে এখানেই সন্ধ্যা আরতি বা সকাল আরতি দেখানো হয়। 11:30 থেকে প্রসাদ গ্রহণের পর্ব শুরু হলো দুপুর 2:30 পর্যন্ত কিন্তু প্রসাদ গ্রহণের পর্বটা চলে, তাই সময় বুঝে চলে যাবেন। ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে কোনো এক নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম।